করলে এটা তুমি আরো আগে বাইক দিয়ে মারছে হিন্দি মারিয়ে নিছে। আমি এতটা কথা আমি বলতে পারো না। আমি দুই দরজাটা ভাঙ আমি তার ঘরে বই যদি আমি তার মেয়েরে মারি সেটা তো তাদের আলাপ করার কথা। যদি আমি তার মেয়েরে তার ঘরে বই মারি, একটা মানুষ বাসার জন্য বহুত কিছু করে। আর ও যেভাবে জুইলাস ওইভাবে তো মনে করেন যে সুইসাইড করতে পারে না ওই রকমের। ওখানে ফাঁস দেওয়ার মতো কোনো জায়গা না যে ওই জায়গায় ফাঁস দিয়ে মানুষ মারা যায়। ওই জায়গায় ফাঁস দিয়ে মানুষ মারা যায় মনে হয় যে মারিয়ে কেউ টানাইছে ওখানে। ওই লাশ যদি ময়না তদন্তে যায় তাইলে ওই শ্বশুর শাশুড়ি মারিয়ে ফেলায়, তারপর হাত দিয়ে আবার স্পর্শ করে তারপর রাখতে হয়েছে না, তাইলে তো পাবে যে কে মারছে কে না মারছে। আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন ভিডিও। দর্শক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আছি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের একটি বাড়িতে। সেই বাবার বাড়িতে ওই বাড়ির মেয়ে এবং জামাই অবস্থান করেছিল। আজ রাত্রে রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। আসলে এই মৃত্যু কিভাবে ঘটেছে এটি তার মা খাদিজা বেগমও বলতে পারছেন না, তার আত্মীয় স্বজনও বলতে পারতেছেন না। নিহত কারিমের স্বামী মোহাম্মদ সোহেল রানা নিজেও বলতে পারতেছেন না। তিনি দাবি করছেন আসলে এটা কিভাবে ঘটলো সেটা জানি না। যদি শ্বশুর শাশুড়ি আমাকে দোষারোপ করে থাকে তাহলে আমিও তাদেরকে দোষারোপ করতে পারি, কারণ আমি যদি তাদের বাড়িতে বসে তার মেয়েকে মারি তাহলে তাদের জানার কথা। ভাঙ্গা এবং ভাঙে পড়ে যায় এক জিনিস, কিন্তু ওইখানে খাড়া করা ওইভাবেই ছিল। আমি কিচ্ছু ধরি নাই, আমি শুধু জড়াই দুইজনে আমরা ধরছি আমার মাইয়া। পরবর্তী ধরা খুলতে চাচ্ছি, খুললো না। যখন আমার মাইয়া গলায় দড়ি দেয় নাই আমি দেখি আটটো দেওয়া, তখন তোমরা কেউ খুললো না। প্রশাসন আসুক, সরকারি লোক আসুক, হেরা খুলুক যাওয়ায় মাইয়া তো যেত নাই। আচ্ছা জামাই তো আসলে তো মারতে, হ্যাঁ তাহলে জামাইটি পালাই যাওয়ার তো যাইতে পারতে। জামাই তো পালাই যাইবে না, পালাই গেলে বোঝে না যে আমরাই করবো। তাহলে জামাই তো ঘুমে, আমি তো ঘুমেছিলাম, আমি বাড়ি রাত্র 11টা 10 নিয়ে আসছে। তাই রাত্রে জুলুম শুধু আইয়া খালি মাইয়া চিল্লাচিল্লি ব্যাপার দাও, জামাইরে টাকা দাও, টাকা না দিলে আমি শান্তি নাই, আমার টাকা দাও, 3 লাখ টাকা দেবা, মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। জামাই কইতেছে ও আমার আগে চুক্তি করছে বিয়ের আগে যে আমার মোটরসাইকেল কিনে দেবে। আমি কইছি আমি তো বলি নাই, তুমি বউ থাকতে আমার মাইয়া কেন নিলা নেছো? তোমার ওই বাড়ির দিয়ে যদি 2 লাখ দেয় আমি 3 লাখ দেবো, ওই বাড়িতে 1 লাখ দিলে আমি 2 লাখ দেবো। যেহেতু তোমার বউ আছে, তুমি আত্মগোপন রেখে বিয়ে করছো, আমার তো আরো আগে উচিত ছিল কাটতে পড়া। তাহলে আমি মাইয়ে দিতে পারিনি। মাইয়াকে মা ভাগ্যে যা আছে তার ভাগ্যে থাকতে ভাগ্যে আছে ইয়া আমার ময়নার, আমার আমি কিছু করতে নিয়ে। আচ্ছা জামাই এখন কোন জায়গায় আছে? জায়গায় আছে, আমার এখানে আছে। আমিও দেখলাম কালকে রাত্রে যখন আসেন তখন কি ঠিক ছিল না? তখন আমি অতটা খেয়াল করিনি। আসলে যে কারিমের মা সে তো আসলে সরাসরি আসলে দোষারোপ করতেছে আপনাদেরকে যে আপনি মারি ফেলেছেন এরকমের বলতেছে। এরকম তো আমিও তার দোষারোপ করতে পারি। কারণ কিরকমের? সে আমারও যদি সে দোষারোপ করতে পারে আমি মারি ফেলে, যেরকমের জুলে সেরকম সুইসাইড করতে পারে না। আপনি নাকি মোটরসাইকেল চান, তারপরে অনেক যৌতুক চাইছেন কালকে? যৌতুক বলতে কিচ্ছু চাই না তার কাছে। হ্যাঁ যৌতুক বলতে কিছু চাই না। মেয়ে নাকি কালকে বলছে যে 2 লাখ টাকা দেওয়া লাগবে বা লাস্ট। মেয়ে আমারে বলছে, আমি যখন ঢাকায়, আমি তো চাকরি করি একটু, মেয়ে আমারে বলছে যে ঠিক আছে চাকরি করার দরকার নাই, মানে সে আমার তুই রাইখে থাকতে পারবো না, আমার দূরে রেখে বাড়িতে থাকতে পারবো না, চাকরি করার দরকার নাই, বাড়িতে আসো আমি টাকার ব্যবস্থা করে দিই, ব্যবসা করবো। এটা তার বক্তব্য। মূলত আমি তো তার কাছে জোরপূর্বক টাকা চাওয়া বা ঠিক এরকম কিছু না। সে বলছে আমার বলছে আমি ব্যবসা করার টাকা দেবো, বাড়িতে আসো। পরে আমি আসছি, আসার পর মনে করেন যে লোকগুলোর কাছে বলছে ওই লোকগুলো তো আছে। আমি তো একবার বলার পরের বার তো আমি বিশ্বাস করি না, পরে অন্য কোনো লোকের মাধ্যমে আমার বলাইছে এবার। আচ্ছা তাহলে আপনার ওয়াইফ কি আগেই বের হয়ে গেছে নাকি এরকম কিছু, মানে ওই রুম থেকে একসাথে শোনায় নাকি? আমি যখন শুয়েছি তখনকার তো মোবাইলে লক খোলার জন্য বেরোইছি, বুধবারে বা মুরদারে লক তো ও জানে না। তার ওই জায়গায় বেরোনোর পর আমি ওই ফাঁকি ঘুমাই পড়ছি, লক খুলে যাইতে আমি ঘুমাই পড়ছি। আপনার শাশুড়ি দেখছে আপনারা দুজন বাইরে বেরোইছেন? দুইজনই না সে একসাথে বের হয়েছেন? আমরা দুজন যখন বাইরে বেরোইছি তারপর তো শুয়েছি, তার শোয়া পর্যন্ত তারা ছিল। 11টার দিকে, 11টা 11:30 আমি মনে করি। মনে হয় যে আমি বাড়ি গেলাম না, বাড়ি রাগই যাইতেছি, তখন তো আবার ডেকে নিছি আমার। শোয়া পর্যন্ত তারা দেখছে আবার? হ্যাঁ, আমি রুমের ভিতরে শুয়েছি, শোয়ার পর ওই পর্যন্ত তারা তো সজাগ ছিল। তারপর আমি ঘুমানোর পরেও তারা সজাগ ছিল। তারপর আপনার স্ত্রী বের হয়েছে কয়টায়?
আমি শোয়ার পরে বেরোই, শোয়ার 2-4 মিনিট পরে বেরোইছি লক খোলার জন্য। হ্যাঁ, তারপর আমার লক খুলে দিতে কইছে। আমার আব্বুর ফোনে ওই যে আমার শ্বশুরের ফোনে আমার ফিঙ্গার ব্যবহার, লক তো আর আমি জানি না, তবে আমার ফিঙ্গারে খোলে ওইটা। তারপর আমার খুলে দিতে কইছে, আমি খুলে দেন, আমি কিছু পারবো না। এরপর পরে হে আসছে তার বাবার কাছে বা মায়ের কাছে খোলার জন্য, তাদের কাছে আসছে। তখন তারা লকটা খুললে, হয়তো লকটা খুলে 2-4-5-10 মিনিট দেরি যাইতে, তখন আমি ঘুমাই পড়ছি। ঘুমাই পড়ার পর তো সকালে কইলাম কাহিনি। তুমি তো আজান চলে তখনই আইয়ে দেখছি গলায় ফাঁস দেওয়া ওই জায়গায়। তখন আমি আর আমরা 2জন লোক ছিল, তখন জামাইয়ের কাছে জিজ্ঞেস করি যে কি তোমাদের সাথে কোনো মলমিলন হয়েছে কিনা? আমরা 2জনের একটু বারকিটিং হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। দেখলাম আজকে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা তো আপনারাই দেখছেন নিজে চোখে যে এখানে ফাঁস দিয়ে মানুষ মারা যাইতে পারে। নামান্য হয় না, আমি হইলাম মেয়ের মামা, বুঝছেন? ওখানে আমার আসলে মায়ের কেউ বলতে এক মানে শ্বশুরের শাশুড়ির দোষতে আছে জামাই, আবার জামাইয়ের দোষতে আছে শ্বশুর শাশুড়ি। আসলে ওই জায়গায় কি আপনার মনে হয় ওই বাসায় যদি কেউ থাকে সেক্ষেত্রে ওই জায়গায় বসে মারিয়ে ফেলাই রাখতে পারে? আবার না, ও জায়গায় বইয়া তারা তো বাইরে আসছে দুজন, বাইরে এসে হয়তো বাইরে বইয়ে মারছে, ওইখানে টানাইছে। নাইলে স্যার আপনারা বিছনাটা দেখেন, বিছনাটা কোনো এলোমেলো নাই, পাশে একটা হ্যারিকেন থোয়া, এটাও তো পায়ের লাথি একদিক চলে যাইবে। এই লোকের তো কথা যে যখন ঘরে আবার গেছে বাহির থেকে তখন আবার শ্বশুর শাশুড়ি দেখছে। না, সেটা তো সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে যখন এ বলতেছে যে 11টার দিকে, কিন্তু আমরা কালকে এখানে একটু অনুষ্ঠান ছিল, তাহলে আমরা 11টার দিকে চলে গেছি। এখানে তো আমাদের মেয়ে জামাই আমরা দেখি নাই যে এখানে আসছে কিনা। আমি যখন আসি তখন আব্বু বুঝছেন? তাহলে এরা যে আসছে, এই যে বলছে যে আমরা 11টার দিকে আসছি, 11টার দিকে বের হয়েছি 2জনে। কই এ সময় তো আমরাও ছিলাম এখানে, এখানে তো মেয়ে জামাই তো আসিলই না এ জায়গায়। গলা ফাঁস দিয়ে মরে, সে কি কখনো ওইভাবে মরতে পারে? সম্ভব? আসলে এই যে মানে এই যে জামাই ও এ যে ছিল, এ ছিল তো একটা ওই তার রুমে ছিল, তার রুমে ছিল, রুম তো ইয়ার দূরে না। আর শ্বশুর শাশুড়ি তো মনে করেন যে অপোজিট একটা চৌকি, পাশাপাশি রুম, কিন্তু না পাশাপাশি হইলেও মানে বের হইলেও কিন্তু বোঝা যাচ্ছে। তারা তো বের হইলে বুঝবে, কিন্তু বুঝলো মেয়ে জামাই যদি বের হয়, ঠিক আছে, বা একটু আস্তে আস্তে যদি টুলি করে বা কিছু করে, তাহলে ওইটা তো আর শ্বশুর শাশুড়ি ওরকমটা করতে পারে না। যদি তাদের মধ্যে খুব বড় ধরনের একটা মানে হয়, তখন শ্বশুর শাশুড়ি ডাক দিতে পারে যে তোরা এত সিলি করো ভাই, সেই টুটি হয়, তাহলে তো আর শ্বশুর শাশুড়ি ডাক দিতে পারে না। ওই যে দরজা ভাঙ্গা দেখলাম, যদি দরজা ভাঙ্গে তাহলে তো তার মা বাবা যেখানে ঘুমানো ওর পাশেই দরজাটা। দরজা ভাঙলে হয়তো বা প্রথমত অবস্থাতে যদি দরজা ভাঙে, তাদের প্রথম রাগারাগির কারণে দরজা ভাঙতে পারে, বা 1-2 বার হইলে আপনি তো আপনার বোন বা আপনার মেয়ে যেই হোক, তারে তো কিছু হওয়ার সাথে সাথে তো মানে করবেন না, অত সান্ত্বনামূলক বা চিন্তা করবেন যে ওরা একটু বাজে বা আবার মিশে যাবে। আর ওর স্বামীও তো স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ আমাদের মধ্যে মলমালিন্য হয়েছে, বলছে না? তাহলে আমার কথা হয়েছে যে ওখানে যা কিছু হোক আর না হোক, ঘরের মধ্যে ওরে নাও মারতে পারে। ঘরের মধ্যে আবার এই যে জামাই, সেও তো আবার দোষ দিতে আছে যে শ্বশুর শাশুড়ি মারিয়ে ফেলাইছে। শ্বশুর শাশুড়ি কেউ মারিয়ে ফেলায়, এবং শ্বশুর শাশুড়ি যদি মারিয়ে ফেলায়, তাইলে তো এখানে মনে করেন যে আপনি দরজার কথা বলছেন, দরজা ভাঙ্গাটা আসলে জামাইও দেখে না আর শ্বশুর শাশুড়ি দেখে নাই, দরজাটা আসলে ভাঙলো কি? এখন এইটা আমরা কেমনে কমু যে দরজা ভাঙা পেয়েছি আমরা, আর শাশুড়ি বলছে যে দরজা ভাঙছে, শাশুড়ি বলছে যে আমরা দেখিনি দরজা ভাঙছে কি, আর জামাই বলতেছে যে দরজা কি ভাঙছে তাও আমি জানি। তাহলে আমরা কেমনে বলবো? আমরা তো তৃতীয় পারসন।